আসসালামু আলাইকুম। আমি মতিউর রহমান, পূর্বশক শহীদ নূর আলী ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। আজকে সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্র ক্লাসের তৃতীয় অধ্যায় পড়াবো। তৃতীয় অধ্যায়ের বিষয় হলো আজকে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব, আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্বের ধারা আমি বোর্ডে তোমাদের উল্লেখ করে দেখাইছি যে প্রত্নতত্ত্বের ধারণা উৎস, প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণী বিভাগ, এগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানা প্রয়োজন যে প্রত্নতত্ত্ব বলতে আমরা কি বুঝি। প্রত্নতাত্ত্বিক খনন কাজ থেকে প্রাপ্ত শিলালিপি, পাথরের হাতিয়ার, তীরধনুক, বাড়িঘর তৈরির জিনিসপত্র, আসবাবপত্র পরীক্ষা নিরীক্ষা করে অলিখিত ইতিহাসে যুগে মানব সমাজ ও তাদের জীবনযাত্রার সম্বন্ধে বিষয়বস্তু হচ্ছে প্রত্নতত্ত্ব। অর্থাৎ মাটির নিচে থেকে খনন কাজের ফলে যে সমস্ত আমরা জিনিসপত্র, তৈজসপত্র, আসবাবপত্র পেয়ে থাকি এবং সেখান থেকে যে তথ্য উদ্ধার করা হয় সেটা হলো প্রত্নতত্ত্ব। অতীত বা আদিম যুগের মানুষের ব্যবহার করা দ্রব্য সামগ্রী ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই যুগের সমাজ সম্পর্কে এবং সেই যুগের মানুষ সম্পর্কে আমরা যে ধারণা লাভ করি সেটা হলো প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্বের ইংরেজি শব্দ হলো আর্কিওলজি। এই শব্দটি গ্রিক ভাষা আর্কিও থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো প্রাচীন এবং লোকিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। তার মানে দুটো শব্দের মিলনে যে অর্থ দাঁড়ায় তা হচ্ছে প্রাচীন বিদ্যা বা প্রাচীন বিজ্ঞান। অথবা আমরা বলতে পারি অতীত যুগের মানুষের জীবনধারা প্রণালী নিয়ে গবেষণা বা অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব। Archaeology is the study of man which remains of the past. মূল কথা হচ্ছে প্রত্নতত্ত্ববিদরা যা খুঁজে বের করেন তার নাম হলো প্রত্নতত্ত্ব। এটি নৃবিজ্ঞানের একটি শাখা। অতীত মানব সংস্কৃতি খুঁজে বের করার চেষ্টা করছে। প্রত্নতত্ত্বের ভিত্তিতে বিভিন্ন খনন করে প্রাপ্ত দ্রব্যাদির উপর ভিত্তি করে প্রত্নতত্ত্ববিদরা পারিপার্শ্বিক পরিস্থিতি জেনে ধারণা করেন যে এটা কোন সময়ের মানুষ ব্যবহার করেছে বা করত। কারণ সে যুগের দ্রব্যাদি, সে যুগের কোনো ডকুমেন্ট কারোর কাছে সুশৃঙ্খলভাবে সংরক্ষিত নেই। তাহলে আমরা প্রত্নতত্ত্ব সম্পর্কে ধারণা নিলাম যে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত যে পাঠ বা অধ্যয়ন সেটা হলো প্রত্নতত্ত্ব। এবার প্রত্নতত্ত্বের উৎস সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন যুগের কিছু মানুষ বিভিন্ন যুগের কিছু নাম আমরা নৃবিজ্ঞান থেকে জানতে পারি। আর এই যুগের নামগুলো ভূতত্ত্ববিদরা দিয়েছেন। ভূতত্ত্ববিদরা মনে করেন প্লাইস্টোসিন যুগ থেকে পৃথিবীর মানুষের অস্তিত্ব ছিল। সেই যুগের মানুষ ছিল পরিপূর্ণ অসহায় প্রকৃতি নির্ভর। তখন প্রকৃতির রূপ রহস্য কেমন ছিল সে বর্ণনা যারা দিয়েছেন তারা অনুমান করে দিয়েছেন। জীবন বাঁচাতে ও জীবন সাজাতে যা প্রয়োজন, খড়কুটো থেকে শুরু করে সব কিছু প্রকৃতি থেকে আহরণ করত। নিরুপায় মানুষের একমাত্র উপায় ছিল প্রকৃতি। মানুষ আস্তে আস্তে খাদ্য সংগ্রহের পাশাপাশি
জীবনকে টিকিয়ে রাখতে ঘরবাড়ি বানাতে শুরু করলো। জীবন বাঁচাতে, বন্য পশুর হাত থেকে বাঁচার জন্য হাতিয়ার বানাতে শুরু করলো। পরবর্তী পর্যায়ে এসে সব কিছু পরিবর্তন বা মডিফিকেশন হলো। প্রথমে পাথরের সাহায্যে হাতিয়ার তৈরি করত, এবং পরবর্তীতে এই পাথরের অস্ত্র আরও উন্নত রূপ আসে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রয়োজনে মানুষ যখন খনন কার্য পরিচালনা করেছে, তখন এই প্রাগৈতিহাসিক যুগে ব্যবহৃত হাতিয়ার, স্থাপত্য দ্রব্যাদি, তীরধনুক, বর্ষা, তৈজসপত্র উদ্ধার করেছে। এগুলো মূলত প্রত্নতত্ত্বের উৎস। তো মানুষের প্রয়োজন ও চেতনার উন্মেষ ঘটার সাথে সাথে এসব দ্রব্যের তৈরির কৌশল উপকরণে মানুষ ভিন্নতা এনেছে, এবং ওইসব উদ্ধারকৃত দ্রব্যের ধরন থেকে বোঝা যায়। মানুষ যখন থেকে শিক্ষা লাভ করে সমাজকে বিকশিত করার কাজে নিয়োজিত রয়েছে, তখন থেকে মানুষের মধ্যে বা চিন্তার এই প্রশ্ন নাড়া দিয়েছে যে আদিমকালের মানুষ তাদের জীবনধারা, শিল্প সংস্কৃতি কেমন ছিল। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রত্নতত্ত্ববিদ, নৃবিজ্ঞানী, ঐতিহাসিক, ভূগোলবিদ, প্রাণী উদ্ভিদ বিজ্ঞানী, কঙ্কালবিদ সকলের নিজস্ব পরিধি থেকে চেষ্টা করেছেন এবং একে অন্যের সাহায্য সহযোগিতা দিয়েছেন। তবে সকলের অনুসন্ধানের উৎস বা ভিত্তি ছিল অতীত যুগের মানুষের ব্যবহার শেষে রেখে যাওয়া দ্রব্যাদি ও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় মাটি চাপা যে পড়েছে সেগুলো উদ্ধারকৃত সেই দ্রব্যাদি আমাদের প্রত্নতত্ত্বের উৎস। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। সবশেষে নরসিংদীর ওয়ারি বটেশ্বরে এখনও একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে এবং সেখানে এখনও খনন কাজ চলছে। তো প্রত্নতত্ত্বের ভিত্তিতে প্রত্নতত্ত্বের মূল উৎস হলো যে মাটির নিচে থেকে আমরা যে সমস্ত দ্রব্য সামগ্রী, তৈজসপত্র, আসবাবপত্র, শিলালিপি যা পেয়ে থাকে, এগুলো হলো প্রত্নতত্ত্বের উৎস। প্রত্নতত্ত্ব বাংলাদেশে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। সর্বশেষ ওয়ারি বটেশ্বর, তার আগে ময়নামতি, পাহাড়পুর, মস্তানগড়, এগুলো আমাদের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজকে 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং এগুলোর উপর ভিত্তি করে সেই সমাজের অবস্থা খুঁজে পাওয়া গেছে। প্রথমে আমরা লক্ষ্য করি যে প্রত্নতত্ত্ববিদরা বা প্রত্নতাত্ত্বিকরা খননের ফলে প্রাপ্ত দ্রব্যাদির ভিত্তিতে প্রাগৈতিহাসিক কয়েকটি যুগে ভাগ করেছেন এবং এগুলো হলো, প্রথমে আমি উল্লেখ করছি যে প্রাচীন প্রস্তর যুগ, দ্বিতীয়টা হলো নতুন বা নব্য প্রস্তর যুগ, তৃতীয় হলো তাম্র বা তামার যুগ, চতুর্থ হলো ব্রোঞ্জ যুগ, পঞ্চম হলো লৌহ যুগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আজকে যে আলোচনা করলাম সেটা হলো প্রত্নতত্ত্বের ধারণা উৎস, প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণী বিভাগ। তো এখানে প্রাচীন প্রস্তর যুগ, নতুন বা নব্য প্রস্তর যুগ, তাম্র বা তামার যুগ, ব্রোঞ্জ যুগ
এবং লৌহযুগ, এগুলো বিষয় সম্পর্কে আগামী ক্লাসে তোমাদের বিস্তারিত আলোচনা করব। যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা, তাদের ব্যবহার্য দ্রব্য সামগ্রী, তারা তাদের শিল্প চর্চা, এগুলো বিষয় নিয়ে আলোচনা করবে। এবং নতুন প্রস্তর যুগে এসে মানুষের সমাজের যে পরিবর্তন হলো এবং সমাজ ব্যবস্থার যে অভূতপূর্ব উন্নতি হলো, যে নবপলীয় বিপ্লব ঘটলো, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এবং তামা এবং লোহার ব্যবহার এবং এই যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করব। এবং লৌহযুগ সভ্যতা বিকাশের এক গুরুত্বপূর্ণ অবদান, এই লৌহ সভ্যতার লৌহের আবিষ্কার, এই লৌহ মানব সমাজের সভ্যতার উন্নতির জন্য কী অবদান রেখেছে আগামী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, সতর্ক থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। এবং আগামী ক্লাসে এই যে বিষয়গুলো আলোচনা করব তা তোমাদের উল্লেখ করেছি। ধন্যবাদ সবাইকে।